Assalamu alaikum and welcome to our QAE ইউটিউব চ্যানেল। অনেকদিন আপনাদের সাথে কথা বলা হয় না। আমার যারা সাবস্ক্রাইবার এবং দর্শক, ভাই, বন্ধু, সহকর্মী আমার এই চ্যানেলটা মাঝে মাঝে দেখে থাকেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আহ, আজকে নতুন একটি ভিডিও করছি। তো আজকের মূল টপিক হচ্ছে স্যাম্পল কোয়ালিটি প্রসিডিউর। স্যাম্পল একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এই স্যাম্পলের উপরে ভিত্তি করেই আপনার অর্ডার হবে কি হবে না সেটা নির্ভর করে। আপনি যদি খুব ভালো একটা স্যাম্পল সাবমিট করতে পারেন, তবেই আশা করতে পারেন যে হ্যাঁ, আপনি অর্ডার পাবেন। বায়ার কি করে, বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করে এবং অপেক্ষাকৃত যাদের স্যাম্পল গুলো ভালো হয়, সুন্দর হয়, স্ট্যান্ডার্ড হয়, যাদের শেপ গুলো ভালো হয়, মেজারমেন্ট গুলো ঠিক থাকে, এবং প্রাইসে মিট করে, প্রাইসও একটা বড় ফ্যাক্টর, তাদেরকেই অর্ডার প্লেস করে থাকে নরমালি। তো স্যাম্পল সেকশনে যদি আমরা স্যাম্পল বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট স্যাম্পল হয়, প্রোটো স্যাম্পল বা ডেভেলপমেন্ট স্যাম্পল হয়, তারপরে হচ্ছে ফটো স্যাম্পল হয়, এরপরে হচ্ছে আপনার ফিড স্যাম্পল হয়, বিভিন্ন ধরনের স্যাম্পল আসলে হয়। বায়ার ওয়াইজ এই স্যাম্পল গুলোর বিভিন্ন রকম নাম হতে পারে, তবে কোয়ালিটি প্রসিডিউর সেম সব বায়ারের জন্য। আপনারা যদি একটা স্ট্যান্ডার্ড স্যাম্পল কোয়ালিটি প্রসিডিউর তৈরি করেন এবং সেটা ফলো করেন, তাহলে বায়ারের দিক থেকে আমার মনে হয় কোনো ধরনের সমস্যা থাকবে না। কারণ একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর সকল বায়ারের সকল প্রসিডিউরকে মেনটেন করেই তারপরে করা হয়। তো আমরা যদি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড স্যাম্পল কোয়ালিটি প্রসিডিউরের কথা বলি, সেক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস সেখানে থাকতে হবে। যেমন হচ্ছে স্যাম্পল প্রসিডিউরটা আমরা একটা ফ্লো চার্ট প্রথমে চিন্তা করি, যে স্যাম্পল কোয়ালিটি প্রসিডিউরের একটা ফ্লো চার্ট, যে ফ্লো চার্টটার ভিতরে টোটাল স্যাম্পলের কোয়ালিটি প্রসিডিউর কি কি সেই জিনিসগুলো ডিটেলসে আমরা দেখতে পারি বা বিস্তারিত আলোচনা করব। স্যাম্পল আসলে শুরু হয় কি দিয়ে? প্রথমত আমরা বায়ারের কাছ থেকে কি করি, ফাইল রিসিভ করি। স্যাম্পল তৈরি করার জন্য যে প্রয়োজনীয় ফাইল, একটা ফাইল আমরা রিসিভ করি। ফাইল বায়ার কি করে, আমাদেরকে অনেক সময় প্যাটার্ন দিয়ে থাকে। কখনো কখনো এমন হয় যে ফাইল বা মানে প্রয়োজনীয় সব ডকুমেন্ট সহ ফাইল এবং প্যাটার্ন না দিয়ে বায়ার শুধুমাত্র একটা রেফারেন্স স্যাম্পল দেয়। অথবা কখনো কখনো এমনও হয়েছে যে শুধুমাত্র একটা প্রেজেন্টেশন, সেখানে একটা ছবি, ফ্রন্ট ব্যাকের একটা ছবি আছে, সেই ছবির উপরে বেজ করেও আমাদেরকে স্যাম্পল তৈরি করতে হয়েছে। এই জন্য এই রিকোয়ারমেন্ট, স্যাম্পলের রিকোয়ারমেন্টটা আসে হচ্ছে কোথায়, যারা মার্কেটিং করে, মার্চেন্ডাইজার, তাদের কাছে। তারা তখন কি করে, এই রিকোয়ারমেন্টটাকে প্লেস করে হচ্ছে ইন্টারনাল যে স্যাম্পল রুম আছে, বা পিডিসি আছে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেন্টার আছে, সেখানে। তো সেখানে ডিজাইনার কি করে, স্যাম্পল ডিজাইন করে। ডিজাইন করার পরে সেই ডিজাইন অনুযায়ী প্যাটার্ন তৈরি হয়। প্যাটার্ন মাস্টার একটা প্যাটার্ন তৈরি করে। প্যাটার্ন তৈরি করার পরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই প্যাটার্নটা ভালো করে চেক দিতে হয়। স্যাম্পল চেক ফর কারেক্ট প্যাটার্ন। অর্থাৎ যে প্যাটার্নটা তৈরি হলো, প্যাটার্ন মাস্টার যে ডিজাইনের উপর ভিত্তি করে প্যাটার্ন মাস্টার যে প্যাটার্নটা তৈরি করলেন, প্যাটার্নই হচ্ছে একটা গার্মেন্টস এর মূল বেস। তো এই প্যাটার্ন ধরেই ফেব্রিক কাটা হয় এবং পরবর্তীতে সেটাকে সেলাই করে তারপরে হচ্ছে একটা কমপ্লিট গার্মেন্টস তৈরি করা হয়। সেই জন্য যে প্যাটার্নটা তৈরি করা হলো, প্রথমে আমাদেরকে চেক দিতে হবে সেই প্যাটার্নে সবগুলো পার্টস, একটা গার্মেন্টস এর যতগুলো পার্টস আছে সবগুলো পার্টস আছে কিনা, সবগুলো পার্টস এর মেজারমেন্ট সিঙ্কেজ অ্যাডজাস্ট করে। অর্থাৎ আমরা যে ফেব্রিক দিয়ে প্রোডাক্ট বা গার্মেন্টস তৈরি করব, সেই ফেব্রিকের সিঙ্কেজ পার্সেন্টেজ কত,
সেই সিঙ্কেজটা এখানে বিবেচনা করতে হবে। সেই সিঙ্কেজ পার্সেন্টেজ বিবেচনা করে তারপরে প্যাটার্নটা তৈরি হয়েছে কিনা এটা নিশ্চিত করতে হবে। এর জন্য অবশ্যই কি করতে হবে, স্যাম্পল এই প্যাটার্ন চেকের একটা প্রসিডিউর থাকতে হবে উইথ রিপোর্ট, একটা রিপোর্ট সহ। এবং স্যাম্পল প্যাটার্ন চেক করার পরে যদি সেখানে কোনো ধরনের প্রবলেম বা কোনো সমস্যা ধরা পড়ে সেটাকে অবশ্যই ইমিডিয়েটলি কারেক্ট করে দেন ফাইনাল কাটিং এ যেতে হবে। স্যাম্পল যদি প্যাটার্ন ওকে থাকে তখন আমরা যেতে পারি কি স্যাম্পল কাটিং এ। তো অ্যাজ পার প্যাটার্ন স্যাম্পল যখন কাটিং হলো এই কাট প্যানেল গুলো অবশ্যই চেক করার একটা সিস্টেম থাকতে হবে। এই কাট প্যানেল র্যান্ডমলি টপ মিডল বটম অথবা হচ্ছে স্যাম্পল সাধারণত ২-৩ পিস কাটা হয়। আমরা কাটিং এ যদিও টপ মিডল বটম চেক করি বাট স্যাম্পল সেকশনে স্যাম্পল সাধারণত ২-৩ বা ৫ পিস হয়ে থাকে। তো এই ২-৩ বা ৫ পিস স্যাম্পল অবশ্যই কি করতে হবে আমাদেরকে হার্ড প্যাটার্নের সাথে চেক করে মিলিয়ে দেখতে হবে যে কাটিং এ কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা এবং কোনো পার্টস মিসিং আছে কিনা। এবং এইটার জন্য অবশ্যই একটা রিপোর্ট মেইনটেইন করতে হবে। কাট প্যানেল চেক, কাট প্যানেল বা প্যানেল চেক ফর কাটিং অ্যাকুরেসি। স্যাম্পলের কাটিং অ্যাকুরেসি চেকের জন্য একটা রিপোর্ট থাকতে হবে। এবং এই যে এই রিপোর্ট বা চেক করার পরে যদি সব প্যানেল ওকে থাকে তাহলে আমরা এটাকে কি করতে পারবো, সুইং এর জন্য প্রসিড করতে পারবো। আর যদি ওকে না থাকে তাহলে এটা কারেকশনের জন্য পাঠাতে হবে, কারেক্ট করে দেন সুইং এ প্রসিড করবো। এরপরে আপনার যেটা থাকে সেটা হচ্ছে স্যাম্পল সুইং অ্যাজ পার বায়ার্স কনস্ট্রাকশন ম্যানুয়াল। এখন আমরা যখন স্যাম্পল স্টিচ করি তখন বায়ারের কিছু কনস্ট্রাকশন গাইডলাইন থাকে, মিনিমাম ম্যানুফ্যাকচারিং গাইডলাইন থাকে, বায়ারের কিছু দিক নির্দেশনা থাকে। এটা বিভিন্ন বায়ারের বিভিন্ন রকম হতে পারে। যেমন কোনো বায়ার ইনসিম সাইড সিম দুইটাই নিচের দিক থেকে চায়। কোনো বায়ার জিপার জয়েন আগে হচ্ছে আপনার জয়েন করে তারপরে টপ স্টিচ চায়। তারপরে হচ্ছে ওয়েস্ট বেল্টে মার্কিং এর একটা ব্যাপার থাকে। তো এই ধরনের অনেক ইস্যু থাকে। কেউ ইনসিএম ডিরেক্ট নেয় না। ইনসিএম দুইটাই নিচ থেকে এসে ক্রস পয়েন্টটা বারট্যাগ দিয়ে ক্লোজ করা হয়। তো এই ধরনের বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন থাকে। এই স্যাম্পলটাকে কি করতে হবে, সেলাই করতে হবে সেই বায়ারের, যে বায়ারের কাজ আমরা করতেছি সেই বায়ারের যে মিনিমাম ম্যানুফ্যাকচারিং গাইডলাইন বা কোয়ালিটি ম্যানুয়াল থাকবে সেই ম্যানুয়ালটাকে ফলো করে তারপরে হচ্ছে আমাদের এই স্যাম্পলটাকে সেলাই করতে হবে। স্যাম্পল সেলাইয়ের সময় অবশ্যই প্রত্যেকটা প্রসিডিউর মেশিনের স্টিচ, টেনশন, এসপিআই এগুলো ঠিক রেখে তারপরে হচ্ছে সেলাই করতে হবে এবং সেলাই শেষে স্যাম্পলটাকে চেক করতে হবে। কোনো বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা, ছোটখাটো সমস্যা থাকলে সেগুলো ঠিক করতে হবে। বড় ধরনের সমস্যা থাকলে স্যাম্পল রিমেক করতে হবে। আর স্যাম্পল চেক অবশ্যই এটার একটা রিপোর্ট থাকতে হবে স্যাম্পল কোয়ালিটি চেকের বিফোর ওয়াশ। সেই সাথে হচ্ছে মেজারমেন্টও করতে হবে স্যাম্পলের। বোথ মেজারমেন্ট এবং ভিজুয়াল ইন্সপেকশন রিপোর্ট থাকতে হবে। যদি ওকে থাকে, ভিজুয়াল ইন্সপেকশন রিপোর্ট এবং স্যাম্পল ওকে থাকে তাহলে এই স্যাম্পলটাকে যদি ওয়াশ গার্মেন্ট হয় আমরা ওয়াশের জন্য পাঠাতে পারবো। আর যদি নন ওয়াশ হয় তাহলে ফিনিশিং এর জন্য এই গার্মেন্টসটাকে রেডি করতে হবে। ইফ ওয়াশ গার্মেন্টস ওয়াশ আইটেম যদি হয় সেক্ষেত্রে কি করতে হবে, সেন্ড ফর ওয়াশ। এবং ওয়াশে যে তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে প্রথমত হচ্ছে রেসিপি, যে রেসিপি বায়ারের সাজেস্ট করবে সেই রেসিপি অনুযায়ী ওয়াশ করতে হবে। সেখানে টাইম, টেম্পারেচারের একটা ব্যাপার আছে, কি কি কেমিক্যাল ইউজ করা হবে সেগুলোর একটা ব্যাপার আছে এবং ফাইনাল আউটকাম যেটা সেখানে হচ্ছে বায়ারের রেফারেন্স অনুযায়ী গার্মেন্টস এর আউটকামটা আসছে কিনা, লুকিংটা আসছে কিনা, হ্যান্ড ফিলটা ঠিক আছে কিনা, অর্থাৎ কালার, শেড, হ্যান্ড ফিল এবং হচ্ছে কোনো ধরনের ওয়াশ স্পট যাতে না আসে
এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যদি এই জিনিসগুলো ঠিক থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, ফিনিশিং এর জন্য আমরা প্রসিড করতে পারবো। সেক্ষেত্রে ফিনিশিং এ কি করতে হয়, অ্যাটাচমেন্ট এন্ড রেলিভেন্ট টেস্ট। গার্মেন্টস এ অবশ্যই কি করতে হবে, যে অ্যাটাচমেন্ট গুলো আছে যেমন বাটন আছে, রিভেট আছে, জিপার আছে, বিভিন্ন ধরনের আইটেম স্টিচিং এবং ওয়াশের পরে ফিনিশিং এ অ্যাটাচ করতে হয়, সেই জিনিসগুলো অ্যাটাচ করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই রেলিভেন্ট টেস্ট গুলো করতে হবে, যেমন ফুল টেস্ট করতে হয়। তারপরে সুইং সেকশনে সুইং এর আগে যদি ফিউজিং থাকে সেক্ষেত্রে ফিউজিং এর কিছু স্ট্যান্ডার্ড টেস্ট আছে, সেগুলো করতে হয়। অবশ্যই সেগুলো মেনটেন করে তারপরে কাজ করতে হবে। এবং এই অ্যাটাচমেন্ট প্লাস অবশ্যই বায়ারের বুম শিট বা তাদের ডেলিভারকৃত যে আইটেমগুলো আছে সেগুলো বুম শিট এর সাথে চেক দিয়ে কখনো কখনো দেখা যায় অ্যাভেলেবেল লাগাতে হয়। অবশ্যই প্রপার অথরিটির সাথে কথা বলে তারপরে হচ্ছে এই অ্যাটাচমেন্ট গুলো লাগাতে হবে। এবং সব টেস্ট যদি ওকে থাকে সেক্ষেত্রে এটা প্রেসিং, ফিনিশিং এন্ড মেটাল পাসের জন্য পাঠাতে হবে। ফিনিশিং এ স্যাম্পল চেক করতে হবে, অর্থাৎ আফটার ওয়াশ সব অ্যাটাচমেন্ট, সব আইটেম অ্যাটাচ করার পরে গার্মেন্টস প্রেসিং করে আয়রন করার পরে বা ফিনিশিং কমপ্লিট করার পরে অবশ্যই গার্মেন্টস কোয়ালিটি এবং হচ্ছে মেজারমেন্টের জন্য চেক দিতে হবে উইথ রিপোর্ট। যদি সবকিছু ওকে থাকে সেক্ষেত্রে আমাদের স্যাম্পলটা পাঠাতে হবে ডামি ফিটিং এর জন্য। কারণ অনেক সময় দেখা যায় স্যাম্পল মেজারমেন্ট ঠিক থাকলেও ডামি ফিটিং এ গিয়ে প্রবলেম হচ্ছে। কোথাও কোথাও কিছু কিছু জায়গায় ফুলনেস চলে আসছে, কিছু কিছু জায়গায় ফিটিং হচ্ছে না, টাইট হচ্ছে। স্ট্যান্ডার্ড ডামি বায়ারের যদি সরাসরি বায়ারের যদি কোনো ডামি থাকে তাহলে সেই ডামিতে ফিটিং করতে হবে। বায়ারের নিজস্ব ডামি না থাকলে স্ট্যান্ডার্ড বা কাছাকাছি মেজারমেন্টের ডামিতে পরিয়ে দেখতে হবে যে আসলে এটার আউটলুক কেমন আসে। যদি ওকে থাকে তো আমরা পরবর্তীতে প্রসিড করব। আর যদি ওকে না থাকে সেক্ষেত্রে অবশ্যই কোথায় কোথায় প্রবলেম আছে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে রিপোর্ট সহ আহ, এগুলো কারেকশন করে তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, প্যাকিং এর জন্য সেন্ড করতে হবে। এবং ফাইনালি যে সমস্ত ট্যাগ বা হ্যাং ট্যাগ, প্রাইস ট্যাগ বা আদার্স যে অ্যাক্সেসরিজ থাকে এগুলো সুন্দরভাবে সঠিকভাবে অ্যাটাচ করে আহ, তারপরে হচ্ছে সবকিছু ঠিকঠাক করে বায়ারকে সুন্দরভাবে ফোল্ডিং করে যদি প্রয়োজন হয় টিস্যু ব্যবহার করার সেক্ষেত্রে টিস্যু এবং সিঙ্গেল পলি দিয়ে। আমরা অনেক সময় দেখা যায় গার্মেন্টস গুলোকে কি করি, একসাথে ৩-৪টা গার্মেন্টস একটা প্যাকেটের ভিতরে বা একটা পলির ভিতরে ঢুকিয়ে তারপরে হচ্ছে বায়ারের কাছে পাঠিয়ে দিই। তো এই স্যাম্পলটা এমনভাবে পাঠাতে হবে আপনি যে সুন্দর করে, এবং সব প্রসেস শেষে সুন্দর করে গেট আপ আয়রন করে তারপরে হচ্ছে পিস টু পিস সিঙ্গেল পিস প্যাক করে এরপরে হচ্ছে সবগুলোকে আরেকটা পলিতে ঢুকিয়ে তারপরে সম্ভব হলে একটা ছোট কার্টুনের ভিতরে ঢুকিয়ে তারপরে হচ্ছে স্যাম্পলটাকে বায়ারের কাছে সাবমিট করতে হবে, যাতে বায়ার কার্টুনটা খুলে স্যাম্পলটাকে একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন একটা লুকে দেখতে পায়। অর্থাৎ প্রথম দর্শনেই যাতে তার কাছে মনে হয় ও কোয়ালিটি ইজ ওয়াও, ইট লুকস নাইস। এই ধরনের একটা ভাইবস যদি আমরা তাদেরকে দিতে পারি তবে দেখা যাবে খুব দ্রুত সময়ে বা খুব বা ভালো ফিডব্যাক আমরা বায়ারের কাছ থেকে পাবো। তো প্যাক, ফোল্ডিং এগুলো একজন লোক দিয়ে রিভিউ করে নিতে হবে। বায়ারের কমেন্টস এর জন্য অপেক্ষা করতে হবে। যদি বায়ার সবকিছু একসেপ্ট করে তো গো ফর দ্য নেক্সট স্টেপস। পরবর্তীতে আদার্স আরো কোনো স্যাম্পল যদি চায় সেই স্যাম্পলের দিকে, এটা ডেভেলপমেন্ট স্যাম্পল হইলে পরবর্তীতে ফিটিং স্যাম্পল চাইতে পারে। ফিটিং স্যাম্পল হইলে সেক্ষেত্রে পরবর্তীতে হচ্ছে পিপি স্যাম্পল চাইতে পারে। অথবা সরাসরি স্যাম্পলের উপরে অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারে। তখন আপনারা ডিরেক্ট সাইজ সেটে চলে যেতে পারবেন। এটা ডিপেন্ড করবে বায়ার কমেন্টস এর উপরে। বায়ার যদি কমেন্টস করে এবং সেটা যদি পজিটিভ হয় অর্থাৎ স্যাম্পল যদি ওকে থাকে তাহলে প্রসিডিউর অনুযায়ী পরবর্তী প্রসেসে আপনারা যেতে পারবেন। আর যদি ওকে না থাকে তাহলে বায়ার যে কমেন্টস গুলো করেছে, মেক স্যাম্পল এগেইন ফলোইং previous and analyze the cause of sample failure and take preventive action। অর্থাৎ প্রিভিয়াসলি যে সমস্যাগুলো ফেস করছে
এবং কি কারণে স্যাম্পল ফেল হয়েছে সেই রুট কজ অ্যানালাইজ করে এরপরে হচ্ছে এই জায়গাগুলোতে প্রিভেন্টিভ অ্যাকশন নিয়ে দেন হচ্ছে আপনারা পরবর্তী স্যাম্পলের জন্য প্রসিড করতে পারেন, অর্থাৎ যদি রিজেক্ট হয় আর যদি ফার্স্ট টাইম ওকে হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ওকে হয়েই গেল। তো এটাই হচ্ছে মূলত খুব সংক্ষেপে যদি আমরা বলি স্যাম্পল প্রসিডিউর। এটার আরেকটু ডিটেলসে যদি আমরা যাই সেক্ষেত্রে হচ্ছে দেখেন স্যাম্পল প্রসিডিউরটা কি হয় নরমালি। To study in detail the samples for development like construction, feed, material characteristics to styling and production work methods to ensure that specification details received from the buyer are processed according to their requirements. স্যাম্পল ডেভেলপমেন্টের যে প্রসিডিউর, এই প্রসিডিউরের মূল উদ্দেশ্য হচ্ছে স্যাম্পলটাকে ডিটেলস অ্যানালাইসিস করা। এটার কনস্ট্রাকশন কি হবে, এটার ফিট কি হবে, এটার মেটেরিয়াল ঠিক আছে কিনা, এটার স্টাইলিং কেমন হবে, এটা প্রোডাকশন ফ্রেন্ডলি কিনা, এই জিনিসগুলো প্রথমত যাচাই করা। যাচাই করে বায়ার যে স্পেসিফিকেশন গুলো দিয়েছে সেই স্পেসিফিকেশন গুলো আহ, ধরে ধরে তারপরে হচ্ছে স্যাম্পলটা তৈরি করা। স্কোপ আমরা যদি বলি, এই স্যাম্পল প্রসিডিউরের স্কোপ হচ্ছে বা আওতা হচ্ছে ফ্রম স্যাম্পল ডেভেলপমেন্ট স্টেজ আপ টু দ্য টাইম ইট ইজ ফাইনালি অ্যাপ্রুভড বাই দ্য লেটার ফর বাল্ক প্রোডাকশন। অর্থাৎ স্যাম্পলটা একদম শুরু থেকে প্রথম স্টার্টিং থেকে শুরু করে একদম ফাইনাল অ্যাপ্রুভাল পর্যন্ত যে প্রসেস, যে প্রক্রিয়া আমাদেরকে মেনটেন করতে হয়, টোটাল প্রক্রিয়াটাই এই প্রসিডিউরের আওতার মধ্যে। অথরিটি, এটার অথরাইজড পারসন কারা? দিস প্রসিডিউর ইজ ইস্যুড অ্যান্ড কন্ট্রোল বাই দ্য স্যাম্পল টেকনিক্যাল ম্যানেজার। অর্থাৎ স্যাম্পল টেকনিক্যাল ম্যানেজার বলতে স্যাম্পল ডিপার্টমেন্ট বা স্যাম্পল সেকশনের যিনি হেড থাকবেন তিনি এই প্রসিডিউরটাকে আসলে মেনটেন করবেন। তিনি ম্যানেজার হতে পারেন, তিনি এজিএম হতে পারেন, তিনি জিএম হতে পারেন, তিনি ডিরেক্টর হতে পারেন। আসলে এখানে মিন করা হচ্ছে টপ লেভেল। এরিয়া অফ রেসপন্সিবিলিটি, it is the responsibility of the head of sample section to ensure that standard operating procedures SOP are enforced. অর্থাৎ এই প্রসিডিউরটা স্যাম্পল ডিপার্টমেন্টের যে হেড আছে তিনি এনশিওর করবেন যে এই পুরো প্রক্রিয়াটা, অর্থাৎ এই যে ফ্লো চার্টের ভিতরে সংক্ষেপে যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম আমরা, সেই প্রসেসটা যে মেইনটেইন হচ্ছে, প্রত্যেকটা স্টেজে সবাই মেনে চলতেছে, সেটা এনশিওর করতে হবে কার? স্যাম্পল ডিপার্টমেন্টের যে হেড থাকবেন তার। প্রসিডিউর কি কি? ফার্স্ট হচ্ছে প্যাটার্ন। if pattern received from buyer will be verified against customer specification। যে প্যাটার্নটা আমরা বায়ারের কাছ থেকে রিসিভ করব সেটা তার স্পেসিফিকেশনের ভিতরে, সে যে নির্দেশনা দেওয়া থাকবে, তার টেক প্যাক থাকতে পারে বা তার মেইল থাকতে পারে, সেটার সাথে ভেরিফাই করব। In case of any discrepancy, sample room shall inform merchandising department by accomplishing details buyer pattern against spec or any। অর্থাৎ যদি কোনো ডিসক্রিপেন্সি পাওয়া যায় তাহলে অবশ্যই রেলিভেন্ট মার্চেন্ডাইজারের সাথে কথা বলতে হবে এবং বায়ারের সাথে কমিউনিকেট করে এটা একটা ক্লারিফিকেশন নিতে হবে। ইফ নো প্যাটার্ন রিসিভড ফ্রম বায়ার, আর্লিয়ার অ্যাপ্রুভড প্যাটার্ন অফ সিমিলার স্টাইল অফ সেম বায়ার will be used as based for fit, pattern, balance and pattern adjusted as per required spec। এখন যদি এই ধরনের কোনো প্যাটার্ন বায়ারের কাছ থেকে না পাওয়া যায়, সেক্ষেত্রে প্রিভিয়াসলি আমরা এই ধরনের কোনো স্টাইল করেছি কিনা, বায়ারের আগের প্রোভাইড করা কোনো প্যাটার্ন ছিল কিনা, সিমিলার কোনো স্টাইলের প্যাটার্ন এবং তার ফিট ফলো করে তারপরে হচ্ছে আমরা স্টাইলটাকে প্ল্যানিং করব। প্যাটার্ন শুড বি অ্যাডেড প্রসেস অ্যালাউন্স ফর সুইং, কাটিং, লস অ্যান্ড দ্য সেম উইল বি ভেরিফাইড ডিউরিং স্যাম্পল। প্যাটার্নস অবশ্যই কি করতে হবে আমাদেরকে, যখন আমরা প্যাটার্ন তৈরি করব তখন প্যাটার্নে কি করতে হবে, কিছু জিনিস অ্যাড করতে হয়, সুইং অ্যালাউন্স অ্যাড করতে হয়, কাটিং লস এন্ড সেম উইল বি ভেরিফাইড ডিউরিং স্যাম্পল। স্যাম্পল তৈরির সময় এই জিনিসগুলো অবশ্যই আমাদের ভেরিফাই করে দেখতে হবে। এরপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াশ শ্রিঙ্কেজ। ফর ওয়াশ স্টাইলস, ওয়াশিং শ্রিঙ্কেজ শুড বি টেস্টেড অ্যাজ পার
ওয়াশ স্ট্যান্ডার্ড রিকোয়ার্ড, যে ধরনের স্ট্যান্ডার্ডে ওয়াশ করতে হবে আমাদের শিঙ্কেজটাও সেম স্ট্যান্ডার্ডে করতে হবে, অর্থাৎ এখান থেকে রেসিপি ডেভেলপ করতে হবে। অলওয়েজ অ্যাড দ্য টেস্টেড অর অ্যাকচুয়াল ওয়াশিং শিঙ্কেজ ইনটু দ্য প্যাটার্ন, প্যাটার্নে একদম 100% টেস্টেড এবং অ্যাকচুয়াল অর্থাৎ অ্যাকচুয়াল যে ওয়াশিং শিঙ্কেজটা আসে সেই শিঙ্কেজটা প্যাটার্নে অ্যাড করার চেষ্টা করতে হবে। যদিও দেখা যায় বাল্ক শিঙ্কেজের সাথে আর স্যাম্পল শিঙ্কেজের সাথে কিছুটা পার্থক্য থেকে যায়, যেটা হয়তো আমরা পরবর্তীতে সাইজেট স্টেজে অথবা হচ্ছে প্রি বাল্ক স্টেজে বা পাইলট রান স্টেজে অ্যাডজাস্ট করে নিই। অলওয়েজ নিড টু মেনশন প্যাটার্ন মেজারমেন্ট স্পেক প্লাস প্রসেস অ্যালাউন্স প্লাস ওয়াশিং শিঙ্কেজ, অর্থাৎ স্পেকে অলওয়েজ নিড টু মেনশন প্যাটার্নস, প্যাটার্নে অবশ্যই কি কি থাকবে, স্পেক প্লাস প্রসেস অ্যালাউন্স, প্রত্যেকটা প্রসেসে কতটুকু সুইং অ্যালাউন্স থাকতে হবে, ওয়াশিং শিঙ্কেজ কতটুকু থাকবে, এই জিনিসগুলো অ্যাড করতে হবে অন দ্য প্যাটার্ন। টার্গেট বিফোর ওয়াশ স্পেক অ্যান্ড ওয়াশিং শিঙ্কেজ, তাহলে আমাদেরকে বিফোর ওয়াশ এবং আফটার ওয়াশ মেজারমেন্ট স্পেক প্রোভাইড করতে হবে যেখানে এই শিঙ্কেজ অ্যাড করা থাকবে। টার্গেট বিফোর ওয়াশ মেজারমেন্ট, অলওয়েজ pattern maker to provide target before wash TBW measurement for critical point of measurement, chest, sweep, sleep, waist, seat, thigh, knee, bottom opening, NCF, etc. অর্থাৎ স্টাইল ওয়াইজ যে ক্রিটিক্যাল প্রসেসগুলো আছে এই প্রসেসের অন্তত পক্ষে কি করতে হবে, বিফোর ওয়াশ এবং আফটার ওয়াশ এই অ্যালাউন্স, শিঙ্কেজ, কাটিং লস, সুইং লস এগুলো অ্যাডজাস্ট করে তারপরে হচ্ছে বিফোর ওয়াশ আফটার ওয়াশ প্যাটার্ন প্রোভাইড করতে হবে। বিফোর ওয়াশ মেজারমেন্ট শুড বি চেক এগেইনস্ট টার্গেট বিফোর ওয়াশ মেজারমেন্ট, বিফোর ওয়াশ মেজারমেন্টের যে শিঙ্কেজ অ্যাডজাস্টেড মেজারমেন্ট আসবে তার সাথে টার্গেট চেক করতে হবে। টেকনিশিয়ান, কিউএ অথবা আই teams identify potential production difficulties related to construction, swing methods prior to feed sample. This should be discussed during risk assessment meeting. এবং স্যাম্পলে অবশ্যই কি করতে হবে, রিস্ক অ্যাসেসমেন্ট মিটিং করতে হবে এবং প্রোডাকশন রেসপন্সিবল যিনি আছেন বা টেকনিশিয়ান যিনি স্যাম্পল টেকনিশিয়ান যিনি আছেন, কোয়ালিটি রেসপন্সিবল যিনি আছেন, সাথে আই যিনি আছেন তাকে সহ নিয়ে পোটেনশিয়াল প্রোডাকশন ডিফিকাল্টিস অর্থাৎ কোথায় কোথায় ডিফিকাল্টিস আছে, কোন জায়গাগুলো প্রোডাকশন ফ্রেন্ডলি না, অর্থাৎ প্রোডাকশনে বা স্যাম্পলে একটা পিস দেখা যায় যে কোনো ভাবেই করে দেওয়া যায়, প্রোডাকশনে অনেক সময় দেখা যায় সেটা করা যায় না। এই জন্য স্যাম্পল ডেভেলপমেন্টের সময় অবশ্যই আমাদেরকে কি করতে হয়, ওই পয়েন্টগুলো বিবেচনায় রাখতে হয় এবং স্যাম্পলটাকে যথাসম্ভব প্রোডাকশন ফ্রেন্ডলি এবং প্রোডাকশনে যে ধরনের মেশিন আছে সেই ধরনের মেশিন দিয়ে যাতে করা হয় সেই জিনিসটা মাথায় রাখতে হয় এবং কনস্ট্রাকশন সেভাবে তৈরি করতে হয়। সো রিস্ক অ্যাসেসমেন্ট মিটিং এ সেগুলো ডিসকাস করতে হয়, পয়েন্ট আউট করতে হয় এবং বায়ারের সাথে কমিউনিকেট করতে হয়, প্রয়োজন হলে কোনো প্রসেস চেঞ্জ করতে হয়। স্যাম্পলস শুড বি মেড উইথ কনস্ট্রাকশন হুইচ আর ফিজিবল ফর বাল্ক রান, অলরেডি বলা হয়ে গেছে, অর্থাৎ স্যাম্পল এমনভাবে তৈরি করতে হবে যেটা বাল্ক ফ্রেন্ডলি হয় এবং বাল্কে যেই ধরনের মেশিন আমাদের আছে সেই মেশিনগুলো ব্যবহার করেই যাতে করা হয়। স্যাম্পলে অনেক সময় দেখা যায় অনেক প্রসেস স্পেশাল মেশিন দিয়ে সুন্দর করার জন্য করা হয় কিন্তু পরবর্তীতে যেটা বাল্কে গিয়ে ডিফিকাল্টিস ফেস করতে হয়। অলওয়েজ ট্রাই টু ইউজ ফোল্ডার্স ইন অর্ডার টু গেট কনসিস্টেন্ট কোয়ালিটি উইথ হায়ার প্রোডাক্টিভিটি। যে প্রসেসে অর্থাৎ ম্যাক্সিমাম প্রসেসে চেষ্টা করতে হবে যে ফোল্ডার কত বেশি জায়গায় ব্যবহার করা যায়, কোথায় কোথায় ফোল্ডার ব্যবহার করা যায়, যত বেশি ফোল্ডার ব্যবহার করা যাবে সেই জায়গাগুলোতে কোয়ালিটি নিয়ে কোনো কনসার্ন থাকবে না, সেই জায়গার কোয়ালিটিতে কনসিস্টেন্সি আসবে এবং প্রোডাক্টিভিটিও অনেক হাই হবে। কারণ ফোল্ডার ইউজ করলে অপারেটরের হাতে তখন কোয়ালিটি থাকে খুব কম, পুরোটাই চলে যায় ফোল্ডারের উপরে, অপারেটর জাস্ট নর্মালি অপারেট করলেই হয়ে যায়। Factory option, if the construction requested by the buyer is not feasible for bulk, then always provide a factory option during development or feed sampling stage. যদি অর্থাৎ
বায়ারের কোনো বায়ার কোনো স্পেসিফিকেশন দিয়েছে অথবা কোনো কিছু রিকোয়েস্ট করেছে যেটা আসলে ফ্যাক্টরির জন্য উপযুক্ত না বা ফ্যাক্টরি প্রোডাকশন ফ্রেন্ডলি না, বাল্ক ফ্রেন্ডলি না, তখন অবশ্যই অল্টারনেট ওয়ে বায়ারকে দেখাইতে হবে। আপনি একটা মোকআপ তৈরি করে স্যাম্পলের সাথে দিয়ে দিতে পারেন যে এই প্রসেসটা আমরা স্যাম্পলে ডেভেলপ করে দিছি তোমাকে, বাট এই প্রসেসটা আসলে বাল্ক ফ্রেন্ডলি না। আমরা যখন বাল্কে গিয়ে করব তখন আমাদেরকে ঝামেলায় পড়তে হবে, তো প্রোডাকশন হবে না, তো সেক্ষেত্রে কষ্ট অনেক বাড়বে। আর এই প্রসেসটা যদি যে অল্টারনেট অপশনটা আমরা দিলাম এই অপশনে করি তাহলে এটা বাল্ক ফ্রেন্ডলি হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ভিজিবিলিটি যদি সেম হয় সেক্ষেত্রে বায়ার এগ্রি করে এবং অ্যাপ্রুভাল দিয়ে দেন। এই জন্যে আপনি শুধু প্রবলেম হাইলাইট করবেন না, পয়েন্ট আউট করবেন না, সাথে সাথে একটা সম্ভাব্য সলিউশনও দিয়ে দিতে হবে, অর্থাৎ তাকে অপশন দিতে হবে। দিস ইজ নট বাল্ক ফ্রেন্ডলি, so you can get this, you can follow this, or we can go with this procedure. Option A, follow construction detail exactly as per customer requirements. Option B, factory option along with pattern or along with parent sample to achieve consistent quality and productivity without affecting altering style and aesthetic look of the garments. অর্থাৎ আমরা প্রথমত হচ্ছে বায়ার যেভাবে ইনস্ট্রাকশন দিবে, যেভাবে চাইবে সেইভাবেই স্যাম্পল ডেভেলপ করব। আর অপশন বি হচ্ছে যদি কোনো প্রসেসে সমস্যা হয় তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে স্যাম্পলের আমরা যে প্রসেসটা তাদেরকে প্রপোজ করছি সেই প্রসেসের কোয়ালিটিতে যাতে কোনো হ্যাম্পার না হয়, প্রোডাক্টিভিটি যাতে ভালো হয়, অ্যাফেক্টিং অর অল্টারিং দ্য স্টাইল যাতে চেঞ্জ হয়ে না যায়, ভিজিবিলিটি স্পেশালি অ্যাস্থেটিক লুক অর্থাৎ বাইরের যে আউটলুকটা সেটা যাতে পরিবর্তন না হয়, এই ধরনের একটা অল্টারনেটিভ কনস্ট্রাকশন সিস্টেম তাকে অফার করতে হবে। অল ক্লারিফিকেশন রিলেটেড টু কনস্ট্রাকশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শুড বি ক্লিয়ার ডিউরিং ডেভেলপমেন্ট অ্যান্ড ফিড স্যাম্পলিং স্টেজ। অর্থাৎ যত ধরনের কনফিউশন আছে সবকিছু আমাদের কি করতে হবে, এই কনস্ট্রাকশন রিলেটেড বা রিসার্চ আছে এগুলো সব ডেভেলপমেন্ট এবং ফিট স্টেজে ক্লিয়ার করে নিতে হবে। কনস্ট্রাকশন ক্যান নট বি চেঞ্জ ওয়ান্স পিপি ইজ অ্যাপ্রুভড। যখন পিপি অ্যাপ্রুভাল হয়ে যায় তখন আর কনস্ট্রাকশন চেঞ্জ করা যাবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ ওই সময়ে কোনো কনস্ট্রাকশন চেঞ্জ করলে বাল্কের লোকজন দেখা যায় অনেক সময় অনেক কিছু মেনটেন করতে পারে না, বড় ধরনের একটা ডিজাস্টার হওয়ার পসিবিলিটি থাকে। তারপরেও যদি স্পেশাল কোনো কেসে পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে অবশ্যই মূল স্যাম্পলের সাথে একটা মোকআপ এমন ভাবে ট্যাগ করে দিতে হবে, আলাদা আলাদা থাকলে হবে না, ট্যাগ করে অ্যাটাচ করে দিতে হবে, ফিক্সড করে দিতে হবে যাতে ওটা আলাদা না হয় এবং ওইটাকে ফলো করতে পারে। মোকআপ অবশ্যই জরুরি, কারণ হচ্ছে টেক প্যাক স্যাম্পল কমেন্টস আমাদের স্যাম্পল তৈরির ক্ষেত্রে মেইনলি যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে বায়ার অনেক সময় বায়ার প্রথমত প্যাটার্ন পাঠায়, সেকেন্ড হচ্ছে টেক প্যাক দেয়, মেজারমেন্ট শিট দেয়, এরপরে হচ্ছে তাদের কিছু কমেন্টস থাকে। তো এই জিনিসগুলো ফলো করেই আমাদের মূলত হচ্ছে স্যাম্পল ডেভেলপ করতে হয়। তো স্যাম্পল ডেভেলপ যখন হয়ে যায়, পিপি যখন অ্যাপ্রুভ হয়ে যায় তখন এই প্রিভিয়াস হিস্ট্রি কেউ ঘাটে না বা ঘাটতে যায় না, অথবা হচ্ছে আমাদের প্রোডাকশন স্টেজে যে সমস্ত লোকজন কাজ করে তারা আসলে অতটা এক্সপার্ট না বা অতটা এডুকেটেডও না যে এই সব কিছু ঘেটে ঘেটে দেখবে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জিপি কিউ থাকে বা বায়ার নমিনেটেড একজন পার্সন থাকে, সে জিনিসগুলোকে ক্লিয়ার করে দেয়। তবে আমাদের দায়িত্ব থাকবে হচ্ছে মূল যে টার্গেটটা থাকবে স্যাম্পল ডিপার্টমেন্টে সেটা হচ্ছে পিপি স্যাম্পল ইজ দ্য মেইন অপশন, যেখানে আর কোনো চেঞ্জ থাকবে না, কোনো থাকবে না, এইটা কি সবাই একদম এক বাক্যে ফলো করবে। এবং যদি বাই চান্স কোনো ধরনের পরিবর্তন থাকে অবশ্যই সেখানে মোকাম থাকতে হবে। লাইনে এই জিনিসগুলো লাইনে অবশ্যই ডুপ্লিকেট স্যাম্পল থাকতে হবে যাতে কোনো ধরনের ভুল না করে বা ভুল করার সুযোগ না পায়। তো এখানে রেফারেন্স হিসেবে আমাদের কি করতে হবে, স্যাম্পলে কিছু হচ্ছে আপনার রিপোর্ট অবশ্যই মেনটেন করতে হবে। স্যাম্পল চেক রিপোর্ট যেটা অলরেডি আমরা হচ্ছে ইয়ের সময় বলে আসছি যে কি কি রিপোর্ট আসলে স্যাম্পলে থাকা উচিত। প্রথমত হচ্ছে আর প্যাটার্ন কারেকশনের ক্ষেত্রে প্যাটার্নের ভার্সন অবশ্যই মেনটেন করতে হবে। প্যাটার্ন ফার্স্ট, সেকেন্ড, থার্ড কারেকশন গুলো থাকতে হবে এবং একটার সাথে আরেকটা মিলিয়ে ফেলা যাবে না।
ডিফারেন্ট ভার্সন মেইনটেইন করতে হবে, যে কারেকশনগুলো হয় সেই কারেকশনের ভিত্তিতে। স্যাম্পল চেক ফর প্যাটার্ন, প্যানেল চেকিং, স্যাম্পল চেক ফর ডিফেক্ট মেইনলি, রাইট ফার্স্ট টাইম। এরপরে হচ্ছে ফিনিশিং চেক, ফুল টেস্ট, মেটাল পাস। এরপরে হচ্ছে অ্যাক্সেসরিজ অ্যাটাচমেন্ট, তারপরে হচ্ছে স্যাম্পল চেক ফর ডামি ফিটিং। এই ধরনের এই রিপোর্টগুলো মোটামুটি আপনার মেনটেন করলেই স্যাম্পল নিয়ে সাধারণত কোনো ধরনের আহ, সমস্যা হওয়ার কথা না। তো আমরা মোটামুটি স্যাম্পল সেকশনে যে কোয়ালিটি প্রসিডিউর এটা সম্পর্কে জানলাম, এবং পরবর্তীতে আমরা স্যাম্পল অ্যাপ্রুভ হওয়ার পরে সাধারণত কি হয়, সাইজ সেট হয়। আমরা এই সাইজ সেট এবং পিবি মিটিং নিয়ে একটা আলোচনা করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। প্রথমত হচ্ছে দেখবেন, যদি আপনাদের কোনো কমেন্টস থাকে, কোনো ইনস্ট্রাকশন থাকে, সেই ইনস্ট্রাকশন গুলো শেয়ার করবেন। এরপরে হচ্ছে যদি কোনো জায়গায় আপনাদের মনে হয় যে না এই জায়গাটা একটু কারেকশন করার দরকার, সেক্ষেত্রে অবশ্যই সেটা কমেন্টস করবেন, লাইক করবেন এবং শেয়ার করে আপনার যারা আশেপাশের লোকজন আছে তাদেরকেও দেখার বা শেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।